শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদল হচ্ছে আসিফ। কোটা আন্দোলনে র্যাব পুলিশের কতজন নিহত জানালেন আইজিপি। হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন, সোমবার থেকে চলবে বিচার কাজ। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না, উপদেষ্টা নাহিদ। পিস্তল ও গাঁজা নিয়ে শিক্ষার্থী আটক, ট্রেন চালু হওয়ার তারিখ জানালো রেলওয়ে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব গ্রহণের পর আজ রোববার সচিবালয়ে প্রথমবারের মতো অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই। আর নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। ইনস্টিটিউটের নতুন নাম বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। গত বৃহস্পতিবার বঙ্গভবনে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন তিনি। দায়িত্ব গ্রহণ শেষে আজ রোববার প্রথমবারের মতো সচিবালয় অফিস শুরু করেন আসিফ। এ সময় তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা। নিজের রুমে ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা। পরে গণমাধ্যমে আসিফ মাহমুদ জানান, প্রথম দিনে আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে পড়েছে। এই ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সবার সঙ্গেই কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও জানান, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদেরকে পরামর্শ দিতে পারব। আর বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন।
সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি। নতুন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও র্যাবের ৪২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। টোটাল ৪২ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর ৩ জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই ২ জন র্যাব সদস্য সহ, তাই না, টোটাল আহত আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে ৫০৭ জন, এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি করে ইনজিউর্ড, যাদেরকে আমরা এখন ছাড়তে পারিনি, সেই রকম ২৭ জন এখনো এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে একজন আছে, আছে শুধু তার চিকিৎসা হবে না, তার ফ্যামিলি যে ট্রমাটাইজ, তার ফ্যামিলি যে নিরাপত্তা হচ্ছে, তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি, তার দেখভালের ব্যবস্থা করেছি। ঠিক আছে। এছাড়া বহু পুলিশ আহত হয়েছেন। আজ রবিবার ১১ আগস্ট দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন, আহতদের মধ্যে রাজারবাগে পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করেছি। পুলিশকে কাজে ফেরানো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করেছি জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে। আইজিপি বলেন, ট্রাফিক জনবলের সমস্যা নেই, তবে যে সমস্যা রয়েছে তা হলো একটি ভীতি কাজ করছে। এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছে। ভিআইপি রোডে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি। তাদের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে, স্কাউট ও বিএনসিসি রয়েছে। এছাড়া কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় এজন্য আমরা ছাত্রদের সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রাখছি। সোমবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার ১১ আগস্ট সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ১২ আগস্ট সোমবার সকাল ১০:৩০ থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হইল। এই বেঞ্চগুলোর মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ। বেঞ্চগুলো হল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান রিট, বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহ দেওয়ানি, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী কোম্পানি বেঞ্চ, বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খান রিট, বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা দেওয়ানি ও ফৌজদারি, বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসান ফৌজদারি, বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজা ফৌজদারি এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ দেওয়ানি। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, কোটা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। আমি মনে করি যে আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়।
এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এবং যেহেতু আইসিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন, তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন। তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। চ্যালেঞ্জ তো অনেক ধরনের আছে, তবে আমরা আশাবাদী যে আসলে আমরা জনগণ যে আস্থার জায়গা থেকে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন আমরা সেটি যথাযথভাবে পালন করতে পারব। রোববার সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। পরে 13 উপদেষ্টার শপথ নেন। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 সমন্বয়কও রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি আবাসিক হল থেকে পিস্তল ও গাঁজা নিয়ে বের হতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে ছাত্র ফেডারেশনের একজন কর্মী। পরে শিক্ষার্থীরা অস্ত্রসহ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। আজ রবিবার 11 আগস্ট বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে থেকে একটি ফুল লোডেড পিস্তল সহ তাকে আটক করা হয়। জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থী নিজেকে দাউদ সালমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। এছাড়া সে ছাত্র ফেডারেশনের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানিয়েছে। এফ রহমান হলের 415 নম্বর কক্ষ থেকে পিস্তলটি পাওয়া যায়। এছাড়া ওই কক্ষ থেকে সায়েদ ফুল মধু নামে 2014-15 শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কিছু মার্কশিটও পাওয়া গেছে। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আমরা পিস্তল সহ একজনকে আটক করেছি। সে হলে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে গার্ডকে ধাক্কা দিয়ে হলে প্রবেশ করে। হলের গার্ড জানালে আমরা সেখানে গিয়ে জিনিসপত্র চেক করার সময় লোড করা পিস্তল সহ কিছু গাঁজাও পেয়েছি। তিনি আরও বলেন, আমরা তাকে আটক করার সময় সে আমাদের উপর হামলা করার চেষ্টা করে। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেয়নি। আমরা পিস্তল সহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি। আটক হওয়া ছাত্র ফেডারেশনের এই কর্মীকে পরে শিক্ষার্থীরা অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বন্ধ থাকা ট্রেন আবার চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন, 13 আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কম্পিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। 2টি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। ওই ট্রেন 2টি হল পার্বত্য ও জামালপুর এক্সপ্রেস। রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার বিকেল 5টা থেকে আন্তনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।